দেশের 12 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে 2.5 কোটির বেশি গ্রাহকের বৈধ কাগজপত্র নেই। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। তা অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। দেশের প্রায় 70% মানুষ মোবাইল ব্যবহার করে। আর্থসামাজিক উন্নয়নে মোবাইল প্রযুক্তি বড় অবদান রাখছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই নেটওয়ার্কই আবার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, অপহরণ থেকে শুরু করে সব ধরনের অপরাধের অন্যতম মাধ্যম এখন মোবাইল ফোন। অন্যদিকে ঠিকমতো সিম রেজিস্ট্রেশন না হওয়ায় অপরাধীদের ধরা যাচ্ছে না। এই সমস্ত ফোনের শুধু একতরফা আউটগোয়িং কল থাকে এবং বোঝাই যায় যে এই ফোনগুলো এই কাজে নেওয়া হয়েছে এবং এই কাজে ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, রাস্তাঘাট সর্বত্রই সহজে মেলে মোবাইল সিম কার্ড। সিমের ডিলাররা রেজিস্ট্রেশনের তোয়াক্কা করে না। যারা সিম বিক্রি করছে তারা তো এই বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। বেশি করে সিম হয়তো সেল করতে পারছে, হ্যাঁ, রেজিস্ট্রেশন না করার কারণে। অপারেটররা বলছেন, সিম রেজিস্ট্রেশনে তারা এতদিন জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের তথ্য পেত না, তাই যথাযথ রেজিস্ট্রেশন ছাড়া কিছু সিম ব্যবহার হচ্ছে। এনআইডি ডাটা অ্যাক্সেসগুলো চাচ্ছিলাম, যেটা ছিল না বলেই হ্যাঁ আমরা ডেটাগুলো কালেক্ট করছি ঠিকই, বাট এটা অথেন্টিসিটিটা কোন লেভেলে ছিল সেটা নিয়ে অনেকেরই একটা কোশ্চেন মার্ক ছিল। তো আমাদের কাছে আসলে কোনো টুলস বা কোনো উপায় নেই যে আমরা সেটা ভেরিফাই করব যে এক্স্যাক্টলি সেই ইনফরমেশন ঠিক কি বেঠিক, কারণ এরকম কোনো তথ্যাদি আমাদের কাছে নেই। বিটিআরসি বলছে, বিপুল সংখ্যক সিমের রেজিস্ট্রেশনের কাগজপত্র ঠিক নেই, তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এগুলো ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। 20% হতে পারে, মোর দ্যান 20% হতে পারে। রিটেইলারের কাছে নিয়ে নেছে, কিন্তু সে ওখানে ফটো ঠিক মতো জমা দেয়নি, এনআইডি দেয় না, ও হয়তো আরেকজনের নামে করে ফেলছে, এরকম আমরা ধরতে পেরেছি। এই জিনিসগুলোকে কারেকশন করা খুবই আবশ্যক, তাই তাদেরকে বলা হচ্ছে যে ইউ ডু। 2007 সালেও সরকার সব সিমের রেজিস্ট্রেশন নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। এনফোর্সমেন্ট চলবে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিকম বিশেষজ্ঞ আবু সাইদ খান আছেন আমাদের সঙ্গে। যারা আবু সাইদ খান, রাস্তাঘাটে হকার, ক্যানভাসার প্রায় সবাইকে আমরা মোবাইলের সিম বিক্রি করতে দেখছি, সেটি অনেক দিন ধরেই বিক্রি হচ্ছে। বিটিআরসি মাঝে মাঝে এরকম হুঙ্কার দিচ্ছে যে সেগুলি বাজেয়াপ্ত করা হবে, আসলে কিছু করছে না। এই ছাড় দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কারণ কি বলে আপনি মনে করেন? আমি বলতে পারি অন্তত 8-9 বছর ধরে এরকমই চলছে। না খালেদ, যেটাকে আপনি ছাড় দেওয়া বলছেন, এটা আসলে ছাড় দেওয়া নয়, কারণ এটা কখনোই কোনো রেস্ট্রিক্টেড সেলস মেথডের মাধ্যমে এটা বিক্রি হয়নি। মোবাইলের জন্মলগ্ন থেকেই অত্যন্ত সুলভে মানুষের কাছে মোবাইলের সংযোগ বিক্রি করা হতো। এবং আপনি ঠিকই বলেছেন যে বিটিআরসি রেগুলেটর হিসেবে তার যা করণীয় সেই কাজটি যদি প্রথম দিন থেকে করত, তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হতো না। এখন একটা বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মোবাইল ফোনের সংযোগ এখন একটি কমোডিটিতে পরিণত হয়েছে। ইট হ্যাজ বিন কমোডিটাইজড। কিন্তু এটিও সত্য যে এই মোবাইল ফোন অপরাধ সংগঠন বলেন আর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ বলেন, তার একটি অন্যতম উপাদানে পরিণত হয়েছে। তো অপারেটররা তাদের যে সেলস চ্যানেল আছে সেটার মাধ্যমে অত্যন্ত তীব্র প্রতিযোগিতামূলক বাজারে এই মোবাইলের সিম তারা বিক্রি করে থাকেন, সংযোগ বিক্রি করে থাকেন। সেখানে তাদের যা করণীয় সেই ফর্মগুলো ফিল আপ করার কাজ তারা যদি সঠিকভাবে প্রথম থেকে করতেন, তাহলে আজকে এই 2 কোটি বা 2.5 কোটি, আমরা কেউ কিন্তু এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানি না, এমনকি বিটিআরসিও জানে না। তো এতগুলো তথাকথিত অবৈধ, আমি তথাকথিত বলবো এই জন্য যে আইনের চোখে এখন পর্যন্ত কিন্তু কাউকে অবৈধ ঘোষণা করা হয়নি। তো আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সবচেয়েতে আপনার বলবো যে ভালো উপায় হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের যে ডাটাবেজ আছে সেখানে মোবাইল অপারেটরদের তাৎক্ষণিক প্রবেশাধিকার অত্যন্ত প্রয়োজন। কারণ আজকে একজন গ্রাহক যখন মোবাইলের সংযোগ নিতে যান, তিনি কিন্তু কাউন্টারের উপরে টাকা দিয়ে তারপরে সিমটা নিয়ে উনি ফোনে ভরতে চান। এই যে তাৎক্ষণিকভাবে সংযোগ প্রাপ্তির বিষয়টা, এটাকে মাথায় রেখেই আমাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এবং এই জাতীয় পরিচয়পত্রকেই যদি একমাত্র
পরিচয়ের মাধ্যম হিসেবে সরকার গণ্য করতে চান। আমি জানি না বাংলাদেশের প্রতিটি মানুষকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে কিনা। আপনি বলেছেন যে 12 কোটিরও বেশি মানুষ এখন মোবাইল ব্যবহার করছে, কিন্তু 12 কোটিরও বেশি মানুষের কাছে কি জাতীয় পরিচয়পত্র আছে? সেই প্রশ্নের জবাব দিতে পারেন খোদ সরকার। জি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে, কিন্তু সাইদ ভাই আমি আরেকটি দিক থেকে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে আমি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করেই কিনতে চাই, কিন্তু আমার মধ্যে যদি এই দ্বিধা, এই দ্বন্দ্ব, এই আশঙ্কা থাকে যে কেউ না কেউ আড়ি পেতে আমার কথা শুনছে, কিছুক্ষণ পরে সেটি আবার কোথাও না কোথাও পাওয়াও যেতে পারে, সেই ক্ষেত্রে আমি একটি অনিবন্ধিত সিম কেন পেতে চাইবো না? সেই আপনি যেহেতু বলছেন এটি ভোক্তার ব্যাপার, সেই ভোক্তা অধিকার কোথায় সংরক্ষিত হচ্ছে বা সেটি সংরক্ষণে কোনো উপায় বিটিআরসি রেখেছে কিনা, যে আমার কথা, আমার ব্যক্তিগত কথা আমার কাছে থাকবে? না খালেদ, জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন। এই যে আপনার সাথে আমি টেলিফোনে কথা বলছি, এটা এখন টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিন্তু আমি যখন আপনার সাথে মোবাইল ফোনে কথা বলবো, সেটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আড়ি পেতে শুনতে চান ভালো কথা, কিন্তু আমাদের সেই কথোপকথনটাকে যদি জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সরকার বিশ্বাস ভঙ্গ করবেন। কারণ আপনার আমার মধ্যে যে কথা হচ্ছে, এটা আপনি এবং আমি ছাড়া একমাত্র সরকারের যেটা ডেজিগনেটেড অথরিটি তারাই কিন্তু শুনতে পান। এখন তারা যদি সেটাকে, আপনার আমার প্রাইভেসিকে যদি চুল পরিমাণ সম্মান না করে তারা যদি সেটা গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা আমি বলবো নাগরিকের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এই নৈতিকতার বিষয়টি সরকার দেখবেন এবং আমি আশা করব সরকার এ বিষয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করবেন যে কি করে সিটিজেনদের প্রাইভেসিটাকে প্রোটেক্ট করা যায়। এবং আপনি যেটা বলেছেন, আপনি ঠিকই বলেছেন যে এই আড়িপাতাকে এড়ানোর জন্য অনেকেই হয়তো প্রলুব্ধ হবেন অনিবন্ধিত সিম ক্রয় করার ক্ষেত্রে। তাহলে আমরা একটা এখানে ক্যাট অ্যান্ড মাউস সিচুয়েশন দেখতে পাচ্ছি, যে যতদিন পর্যন্ত না মানুষের প্রাইভেসিটাকে সরকার প্রোটেক্ট করতে পারবে ততদিন পর্যন্ত অনিবন্ধিত সিম ক্রয়ের ব্যাপারে একটা ইনসেন্টিভ থাকবে। আবার অনিবন্ধিত সিম বন্ধ করলেই যে মানুষের মোবাইল ফোন ব্যবহার বন্ধ হয়ে যাবে তাও কিন্তু ঠিক না, কারণ যোগাযোগের অনেক মাধ্যম বেরিয়ে গেছে, শুধু মোবাইল নেটওয়ার্ক না, মোবাইল ফোন ব্যবহার করে ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপ্লিকেশনসও এখন বাজারে সুলভে পাওয়া যাচ্ছে। জনাব আবু সাইদ খান, আমি সর্বশেষ আপনাকে জানতে চাইবো যে মোবাইল ফোন কেন্দ্রিক যে অপরাধমূলক কর্মকাণ্ড, সেই অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিআরটিএ বা আমাদের যে নিরাপত্তা বাহিনীগুলি আছে তাদের সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা কতটা, মানে প্রযুক্তিগত সক্ষমতাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা কিভাবে মূল্যায়ন করবেন, তারা কতটা সক্ষম আসলে? আপনি বোধহয় বিটিআরসির কথা বলছেন, বিআরটিএ নয়। সরি, বিটিআরসি এবং নিরাপত্তা বাহিনী। জি, বিটিআরসির প্রযুক্তিগত নিরাপত্তা বাহিনীর সক্ষমতা সম্পর্কে আমরা কেউই আসলে কিছুই জানি না। আমরা অনুমান ভিত্তিক বলতে পারি যে নিরাপত্তা বাহিনী, আমরা দেখেছি কিছু কিছু অতীতে বেশ কিছু জঙ্গি সংগঠনের নেতাদেরকে তারা গ্রেফতার করেছে তাদের মোবাইল ফোন ট্র্যাক করার মাধ্যমে, আমরা সেটা দেখতে পেয়েছি। এটা একটি ইতিবাচক বিষয় নিরাপত্তা বাহিনীর সক্ষমতার ব্যাপারে। তবে বিটিআরসির সক্ষমতা এ বিষয়ে নেই এবং বিটিআরসির কিন্তু সক্ষমতা থাকার কথাও নয়, কারণ বিটিআরসি পরিচালিত হয় একটি সুনির্দিষ্ট আইনের মাধ্যমে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2001, এবং সেখানে বিটিআরসিকে কখনো এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি যে সে মানুষের টেলিফোনে আড়ি পাতবে। তবে সরকার এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন সংস্থা আইনি প্রক্রিয়া পালনের মাধ্যমে মানুষের টেলিফোনে আড়ি পাততে পারেন এবং সেটারও একটি সুস্পষ্ট প্রক্রিয়া এই আইনে বলা আছে। সেই প্রক্রিয়া মানা হয় কি হয় না সে বিষয়ে কোনো মন্তব্য করতে আমি বা আপনি অপারগ, কারণ আমরা কেউই জানি না। জনাব আবু সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।